এক দফা লাঠিচার্জ। আওয়ামী লীগ গত 17 বছরে ঠান্ডাভাবে প্রমাণ করেছে যে যদি 16 কোটি মানুষের খুন করে 16 কোটি মানুষের রক্তের উপরে দাঁড়িয়েও তাকে ক্ষমতায় থাকতে হয়, সে ক্ষমতায় থাকবে। এটা আওয়ামী লীগের ঠান্ডা মাথার সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত নিতে বা এই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে গিয়ে যদি 16 কোটি মানুষকে হত্যা করতে হয়, আওয়ামী লীগ দ্বিধা করবে না। আজকেও শিক্ষার্থীদের বিক্ষোভে লাঠিচার্জ এবং শিক্ষার্থীদের সাথে পুলিশের ধস্তাধস্তি হয়েছে বিভিন্ন জায়গায়। এক পর্যায়ের শিক্ষার্থীরা পুলিশ যখন তাদের ছাত্রবাহীকে গ্রেফতার করে নিয়ে যাচ্ছিল তখন পুলিশের গাড়িও তারা আটকে দিয়েছে। দর্শক, চলুন আমরা আজকে আন্দোলনের কিছু গুরুত্বপূর্ণ ভিডিও দেখব। সাধারণ ছাত্র আমাদের দোষ কি? আমরা কেন গ্রেফতার করছি? আমাদের রাইট আছে কথা বলার, ওদের কথা বলতে দিতে হবে। ওদেরকে ধরতেছেন কেন? মানেন আমাদেরকে, ওদেরকে ধরবেন না। ওরা স্টুডেন্ট, দেশের ভবিষ্যৎ, ওদেরকে ধরবেন না আপনারা। আপনার ছেলে নাই, আপনার ছেলে নাই, আপনার ভাই নাই, আসেন কেন? ওরা ভবিষ্যৎ দেশের ইউনিভার্সিটিতে পড়ে, এই দেশ আপনাদের আপনাদের জন্য ভালো কাজ করবে। দেশে যাবে অন্যায়, রক্তের বন্যায়। মহিলা পুলিশের ধাক্কাধাক্কি করলো বা তর্ক, তাদের সাথে পুলিশের তর্কাতর্কি বাজলো বা লাঠিচার্জ হলো, এই মুহূর্তে কিন্তু তেমন কোনো অ্যাকশন তাদের দেখছি না। তারা রয়েছে এখানে, অবস্থান নিয়েছে। তাদের সাথে আর্ম পুলিশ ব্যাটালিয়ন রয়েছে, পিছনে বিজিবি রয়েছে এবং এর আগে বললাম যে আমরা সেনাবাহিনীর সদস্যদেরকেও দেখেছি পিছনে।
পুলিশ তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। সাধারণ মানুষজন যারা রয়েছেন তাদেরকে এখান থেকে, শিক্ষার্থী ছাড়া সাধারণ মানুষজন যারা রয়েছে তাদেরকে এখান থেকে সরিয়ে যেতে বলছে এবং এই যে আবারও পুলিশ তাদেরকে সরিয়ে দিচ্ছে। তারা উঠতে চাচ্ছে না। আরেক দফা লাঠিচার্জ। আরো এক দফা লাঠিচার্জ। নাদিম রে পুরে লই তো মোটর ভাই প্রায় সামনে এখানে আমরা দেখছি যে শিক্ষার্থীদের উপরে লাঠি চার্জ করার পরেও শিক্ষার্থীরা আসলে রাস্তা ছাড়ছে না এবং তারা স্লোগান দিচ্ছে এবং পুলিশ তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছে। এর আগে দফায় আমরা দেখেছি যে পুলিশ যখন লাঠিচার্জ করেছে তখন বেশ কয়েকজন সাংবাদিকও আহত হয়েছে। এ সময় সাংবাদিকদের সাথে তাদের তর্কাতর্কিও বাধে। পরিস্থিতি এখন আসলে এখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, কিন্তু তারা সরছে না। এখানে যে অবস্থা, যে রাস্তার উপরে বসে পড়েছে, আসলে এক শিক্ষার্থীকে নিয়ে যাওয়া হচ্ছিল। নারী পুলিশ সদস্য যারা, তারা এক নারী শিক্ষার্থীকে নিয়ে যাচ্ছিল। তাদেরকে ছাড়িয়ে নিতে অন্য শিক্ষার্থীরা সেখানে গেলে তারা এখন রাস্তার উপরে বসে পড়েছে এবং পুরুষ শিক্ষার্থী যারা রয়েছে তাদেরকে এখান থেকে লাঠিচার্জ করে দূরে সরিয়ে দেওয়া হয়েছে। কথা বলো, কিচ্ছু বলো না। পুলিশ সাংবাদিকদের সাথে আসলে এক পর্যায়ে দুর্ব্যবহার করছে। দুর্ব্যবহার। ওকে আসলে এখানে পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত অবস্থায় রয়েছে এবং পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য এখানে যারা সংবাদকর্মী রয়েছে তাদের সাথেও এর আগেও দেখেছি দুর্ব্যবহার করছে এবং এখনও সেই একই দফা চলছে তাদের। ভয় পাই কেন? এত ভয়
দর্শন এই মুহূর্তে আমরা দেখছি যে বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের বরিশাল জেলার যে সদস্য সচিব ডক্টর মনীষা চক্রবর্তী তিনি ঘটনাস্থলে এসেছেন এবং শিক্ষার্থীদের উপরে কেন হামলা করা হচ্ছে সেই বিষয়টি নিয়ে তারা পুলিশের সাথে তর্ক করছে এবং ওই পাশে পুলিশ লাঠিচার্জ করছে এবং আরেক দফা ধাওয়া করছে আমরা দেখছি। দূরে অন্য শিক্ষার্থীরা যারা আসতে চেষ্টা করেছিল এদিকে তাদেরকে লাঠিচার্জ করে সরিয়ে দেওয়া হচ্ছে। আসলে ধাওয়া বারবার ধাওয়া হচ্ছে, পাল্টা ধাওয়ার কোনো ঘটনা আমরা দেখিনি। শিক্ষার্থীরা অবস্থান নেওয়ার চেষ্টা করছে আসলে এবং তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়ার জন্য পুলিশ বারবার ধাওয়া করছে। আর এক দফা আমরা দেখছি যে শিক্ষার্থীদের সাথে তাদের অভিভাবকও আছেন এখানে, একজন নারী, এবং তাকেও মারধর করা হচ্ছে। তোমার ফোন দিছি ধরলাম না তো তুমি এখানে তাকে ক্ষমতায় থাকতে হয়, সে ক্ষমতায় থাকবে। এটা আওয়ামী লীগের ঠান্ডা মাথার সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত নিতে বা এই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে গিয়ে যদি 16 কোটি মানুষকে হত্যা করতে হয়, আওয়ামী লীগ দ্বিধা করবে না। দুই হচ্ছে, আওয়ামী লীগ এই 16 বছরে বা 17 বছরে তাদের শাসন আমলে তারা স্পষ্টভাবে প্রমাণ করে দিয়েছে বল প্রয়োগ করতে তারা ন্যূনতম চিন্তা করবে না। গুম করে হোক, খুন করে হোক, হেফাজতে নিয়ে পিটিয়ে নির্যাতন করে হোক, কিংবা পুলিশ বিচার বহির্ভূতভাবে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিচার বহির্ভূতভাবে গুলি করে, স্রেফ গুলি করে হত্যা করে হোক, যেভাবেই হোক, মানে যে কোনো উপায় বল প্রয়োগ করে সে ক্ষমতায় থাকবে। এটা তার ঠান্ডা মাথার সিদ্ধান্ত এবং এই সিদ্ধান্ত সে গত 17 বছর ধরে বাস্তবায়ন করেছে। এর মধ্যে এই কোটা সংস্কার আন্দোলনে অন্য কোনো ডিসিশন আওয়ামী লীগ নেবে বা অন্য কোনো পথে আওয়ামী লীগ চলবে, এটা ভাববার কোনো কারণ নেই। সুতরাং আওয়ামী লীগ গত 16 বছর যেভাবে স্টিম রোলার চালিয়েছে, তার শক্তি প্রদর্শন করেছে এবং একমাত্র শক্তিকে পুঁজি করেই আওয়ামী লীগ ক্ষমতা আঁকড়ে থেকেছে, এখনো তার ব্যতিক্রম হবার কোনো কারণ নেই। সুতরাং এই যে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে 250-র উপরে মানুষের নির্বিচারে হত্যা করা, ছাত্রদের তুলে নিয়ে গিয়ে বিভৎসভাবে হেফাজতে রেখে টর্চার করা, সমন্বয়কদেরকে নিরাপত্তা দেবার নামে ডিবি অফিসে 48 ঘন্টা পার হয়ে গেছে, হয়তো আরো 48 ঘন্টা পার হবে, আটকে রাখা, আমাদের স্টুডেন্টদের বাসা একেবারে ঘুরে ঘুরে ব্লক রেড করা, কোন এলাকায় কোন বাড়িতে স্টুডেন্ট থাকে, ছাত্র থাকে, সেটা খুঁজে বের করা, সেই বাড়িতে রেড দেয়া, সেই বাড়ির যারা বাসিন্দা তাদেরকে ভীতির মধ্যে ফেলা, সেই স্টুডেন্টের মোবাইল টেলিফোন চেক করা এবং যদি সেই মোবাইল টেলিফোনে কোনো রকম কোনো ভিন্ন মত তারা দেখে তাহলে সেই স্টুডেন্টকে তুলে নিয়ে যাওয়া, এগুলোই তো আওয়ামী লীগের চরিত্র। আওয়ামী লীগের তো আসলে এটাই করার কথা। সুতরাং এখন পর্যন্ত আওয়ামী লীগ যা করেছে আওয়ামী লীগ ঠিক করেছে। আওয়ামী লীগ যেই ধরনের সরকার, অর্থাৎ যেই সরকারটি কোনো নির্বাচন বা ভোটের মধ্যে দিয়ে আসে না, যেই সরকারটি
জনগণের থেকে বিচ্ছিন্ন হয়, যেই সরকার জনগণের কোনো প্রয়োজন হয় না, যেই সরকারের কাছে জনগণের কোনো মূল্য থাকে না, কারণ জনগণের ভোটের মধ্যে দিয়ে সে আসে নাই এবং সে ভবিষ্যতেও জানে যে ভোট যদি একটা মোটামুটি সুষ্ঠু হয় তাহলে আর যাই হোক সে কখনো ক্ষমতায় আসতে পারবে না। এরকম একটা পরিস্থিতিতে সে মানুষকে তোয়াক্কা করবার বা একটা গণতান্ত্রিক সরকার হলে যেটা করতো আলাপ আলোচনার মধ্যে দিয়ে সমস্যার সমাধানের চেষ্টা করা বা একটা রিজনেবল সেন্সেবল আচরণ করা, সেটা যে আওয়ামী লীগ করবে না এটা তো আসলে অনুমিতই ছিল, এটাই তো হওয়ার কথা। সুতরাং এখন পর্যন্ত আওয়ামী লীগ যা যা করেছে, 250-র উপরে মানুষ হত্যা করা, নির্বিচারে গণগ্রেপ্তার করা, স্টুডেন্টদেরকে আটক করে নিয়ে হেফাজতে রাখা, তাদেরকে হেফাজতে টর্চার করা, একেবারে পাখির মতন গুলি করে মানুষ মারতে গিয়ে বাড়ির ভেতরে থাকা 5 বছরের শিশু, 9 বছরের শিশু, গৃহবধূকে হত্যা করা, এটাই খুবই স্বাভাবিক এবং এটাই হওয়ার কথা ছিল। কিন্তু এই আন্দোলনে যেটা ব্যতিক্রম হয়েছে, সেটা হচ্ছে মানুষ তার হাতের কাছে যে যা পেয়েছে, ইটের টুকরা থেকে শুরু করে গুলতি পর্যন্ত, সেইটা নিয়েই সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। আমরা দেখেছি যেই মানুষগুলো কোনোদিন রাজনৈতিক কোনো বক্তব্য দেন নাই, কোন রকম ধরেন ভোট চুরি হয়ে গেছে সেটা নিয়ে খুব বেশি উচ্চবাচ্য তেমন আমরা শুনি নাই, কিংবা দিনের পর দিন বিরোধী দলের নেতাদের গুম করা হয়েছে, ধরে নিয়ে গিয়ে ক্রস ফায়ারে দেয়া হয়েছে, তাদেরকে নির্যাতন করে পঙ্গু করা হয়েছে, নখ তুলে ফেলা হয়েছে, বিরোধী দলের নেতা কর্মীদেরকে গণগ্রেপ্তার করা হয়েছে। দেখা গেছে যে এক একজনের বিরুদ্ধে 100, 150, 200, 500 করে মামলা, এরকমও আছে বিরোধী দলের নেতারা কর্মীরা, এরকমও আছে, এলাকা ছাড়া হয়ে গেছে। এসব ব্যাপারে যারা সাবধানতার সঙ্গে চুপ ছিলেন বা একটু এড়িয়ে গেছেন, সেই সুশীল সমাজ কিন্তু এখন খুব স্ট্রংলি কথা বলছেন। স্পেশালি আমি টিআইবির ইফতেখারুজ্জামান স্যারের কথা একেবারে স্পেসিফিক্যালি বলতে চাই। উনি একদম সময় বেঁধে দিয়েছেন যে এই সময়ের মধ্যে যদি সমন্বয়কদের আটক অবস্থা থেকে ছাড়া না হয় তাহলে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার কথা তিনি বলছেন। ঝাঁপিয়ে শব্দটা যেটা একেবারেই অত্যন্ত পলিটিক্যাল একটা ওয়ার্ড, আমরা ঝাঁপিয়ে শব্দটা সাধারণত আমরা পলিটিক্যালি ইউজ করি, সেটাও তিনি ব্যবহার করেছেন। আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকরা, আমরা কিন্তু কোনো সাদা দল নীল দল দেখি নাই এই আন্দোলনে ছাত্রদের পাশে স্ট্রংলি দাঁড়াতে। আমরা জানি যে আওয়ামী লীগের যেমন শিক্ষক সংগঠন আছে, বিএনপিরও খুব ভালো শিক্ষক সংগঠন আছে, কিন্তু তাদের কাউকে কিন্তু আমরা অন্তত একটা টু আওয়াজও করতে দেখি না। আওয়ামী লীগ তো করবে না জানাই কথা, কিন্তু বিএনপির যে টিচার্স উইং আছে তাদেরকেও আমরা এখনো দেখি নাই, আর কি সামনে আসে নাই তারা। কিন্তু একেবারেই নিরপেক্ষ, যাদের কোনো দলীয় পরিচয় সেই অর্থে গায়ে নাই, সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা, সেটা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ ইউনিভার্সিটি, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, প্রতিটা অর্থাৎ পাবলিক প্রাইভেট দুটো বিশ্ববিদ্যালয়, 2 রকম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাই কিন্তু অত্যন্ত শক্তভাবে, অত্যন্ত দৃঢ়তার সঙ্গে এবং সাহসিকতার সঙ্গে স্টুডেন্টদের পাশে দাঁড়িয়েছে। এবং এই কোটা সংস্কার আন্দোলন ঘিরে আমরা যেই জিনিসটি, আরেকটা জিনিস যেটা আমরা লক্ষ্য করেছি সেটা হচ্ছে এতদিন পর্যন্ত কিন্তু সাধারণ মানুষ আমাদের কাছে, আমরা যারা ভিন্ন মত লালন করি, আমরা যারা সরকারের কঠোর সমালোচনা করি, আমাদের কাছে এসে ফিসফাস করে জানতে চাইতেন যে আচ্ছা কি হচ্ছে, কি হবে, আমরা কি কোনোদিন ভোট দিতে পারবো না, আমাদের কি মুক্তি ঘটবে না, এইরকম ভাবেই অত্যাচার করে কি সরকার চলবে কিনা। তারা কিন্তু একেবারে রাস্তায় নেমে এসছে এবং আমরা দেখেছি যে এই আন্দোলনকে ঘিরে কে কোন দলের, আদৌ তিনি নির্দলীয় কিনা, সুইং ভোটার্স যারা কখনো হয়তো জীবনে আওয়ামী লীগকেও ভোট দিয়েছেন, আবার কখনো বিএনপিকে ভোট দিয়েছেন, যারা যখন যাকে ভালো লাগে তাকে ভোট দিয়েছেন, অর্থাৎ কোনো বিশেষ দলের ফিক্সড ভোট ব্যাংক যারা না, তারা কিন্তু এই আন্দোলনে পথে নেমেছে এবং এমন একটা দৃঢ়তার সঙ্গে তারা পথে আছে এবং আন্দোলনের মধ্যে সম্পৃক্ত যে তাদের খুব
খোলামেলা কথা যে এত বছর ভোট দিতে পারি নাই, ঠিক আছে, আমাদের দেশের নাগরিকদেরকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, গুম করা হয়েছে, সেটাও না হয় মানলাম। আমাদের নাগরিকদের যারা বিরোধী দল করে তাদেরকে ক্রস ফায়ারে দেওয়া হয়েছে, আচ্ছা ঠিক আছে, তখনও আমরা আওয়াজ করিনি। কিন্তু এখন আমাদের ছোট ছোট ছেলে মেয়ে, শিশু সন্তান, কিশোর, তরুণ, তাদেরকে এভাবে স্বাধীন দেশে আমাদের ট্যাক্সের পয়সায় চলা পুলিশ গুলি করে হত্যা করছে, এইটা তারা মানতে পারে নাই। এবং তারা একেবারেই সাধারণ মানুষ, এবং তাদের এখন যেই ক্ষোভ, এটা প্রাথমিকভাবে মনে হতে পারে কোটা সংস্কার নিয়ে, প্রাথমিকভাবে মনে হতে পারে পুলিশের গুলিতে আমাদের যে স্টুডেন্ট যারা নিহত হয়েছেন তাদের সাথে সংহতি এবং তাদের ব্যাপারে ভীষণ রকম ক্ষুব্ধতা তৈরি হবার কারণে তারা পথে নেমেছেন। আমি মনে করি এগুলো তো আছেই, কিন্তু সেই সঙ্গে যুক্ত হয়েছে এত দিনের পুঞ্জীভূত ক্ষোভ। এই যে 17 বছর তারা কথা বলতে পারেন নাই, ভয় পেয়েছেন, ভয়ে ভয়ে ছিলেন, বিভিন্ন সময় আমাদেরকে একা পেলে হয়তো একটু এসে জিজ্ঞেস করেছেন যে এভাবে আর কতদিন। এই যে তাদের ভেতরের চাপা ক্ষোভ, যেটা হয়তো একটা ভোট হলে তারা ভোটের মাধ্যমে প্রকাশ করতে পারতেন, তারা হয়তো আওয়ামী লীগকে ভোট না দিয়ে অন্য কোনো দলকে ভোট দিতেন বা অন্য কোনো প্রার্থীকে ভোট দিতেন বা ইন্ডিপেন্ডেন্ট কোনো ক্যান্ডিডেটকে ভোট দিতেন, সুইং ভোটারদের কথা বলছি। তারা কিন্তু সেই ক্ষোভের যে বহিঃপ্রকাশ, যেটা তারা ভোটের মাধ্যমে করতে পারেন নাই, সেই ক্ষোভের বহিঃপ্রকাশ কিন্তু আমরা এই আন্দোলনের মধ্যে দিয়ে রেখেছি। এবং এই আন্দোলনটি এমন একটা সময় তৈরি হয়েছে যখন অলরেডি বাংলাদেশ ইকোনমিক্যালি একেবারেই চরম একটা ক্রাইসিস পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছে। আমাদের রিজার্ভ ক্রাইসিস চরম, সরকার স্বীকার করছে না, সরকার জানাচ্ছে না আমাদের অ্যাকচুয়াল রিজার্ভ কত, আমাদের নেট রিজার্ভটা কত। তারপরেও লাস্ট যেই নিউজ আমরা দেখেছিলাম তাতে 14.5 বা 15 বিলিয়ন ডলার ছিল আমাদের নেট রিজার্ভ, যেটা কিন্তু 3 মাসের আমদানি ব্যয় মেটানোর জন্য যথেষ্ট নয়। এরপরে তো রপ্তানি আয়ের হিসাবে গোলমাল আছেই। একে তো এই পরিস্থিতির কারণে রপ্তানি ভীষণভাবে বাধাগ্রস্ত হয়েছে, এবং এতদিন পর্যন্ত রপ্তানির আয় যেটা তারা বলেছিল পজিটিভে আছে, ধনাত্মক সূচকে আছে, সেটা দেখা গেল প্রতি বছর 13 বিলিয়ন ডলার করে 2 বছরে 24 বিলিয়ন ডলার বেশি দেখানো যে হিসাব এসেছে, সেটা যখন 24 বিলিয়ন ডলার মাইনাস করা হচ্ছে তখন দেখা যাচ্ছে প্রবৃদ্ধি ঋণাত্মক। অর্থাৎ আমাদের রেমিটেন্স, অর্থাৎ আমাদের রপ্তানি আয় অলরেডি খারাপের দিকে, রিজার্ভ ক্রাইসিস, রপ্তানি আয় খারাপের দিকে। আমাদের যারা রেমিটেন্স যোদ্ধা আছেন তাদের অনেকেই বলছেন হুন্ডিতে টাকা পাঠাবো, যেই টাকা আমার দেশের মানুষকে মারবার জন্য যে গুলি আর বন্দুক সেটার পিছনে খরচ হয়, সেই টাকা আমি দেশে পাঠাবো না। সুতরাং হুন্ডিতে রেটও বেশি, আজকে দেখছি 124-25 টাকা উঠে গেছে রেট, আর ব্যাংকিং চ্যানেলে পাঠালে হয়তো 117 টাকা অফিসিয়াল রেট, 2 টাকা বেশি পাবেন, 2% ইনসেন্টিভ, 119 টাকা হয়তো $100 পাওয়া যাবে। তো সেটাতে না গিয়ে তারা হুন্ডিতে পাঠানো প্রেফার করছেন, যে কারণে এই মাসে রেমিটেন্স আসা, গত মাসে যেখানে 254 কোটি টাকার উপরে রেমিটেন্স এসছে, সেটা কিন্তু এই মাসে 100 সামথিং এর ঘরে চলে এসছে। অর্থাৎ রেমিটেন্স আসাও অনেকটা পিছিয়ে গেছে, অনেক কমে গেছে। এবং আজকে আরেকটি নিউজ এসছে, আমাদের যেই আমাদের ঋণ দেওয়ার আমাদের ঋণ পাওয়ার যে ইয়েটা ছিল, যে ক্যাপাসিটি, যে ইয়েটা ছিল, অর্থনীতির সূচক পরিমাপের যে ইয়েটা ছিল, স্ট্যান্ডার্ড অ্যান্ড পোর্স, তাদের রিপোর্ট এসছে এবং বলা হচ্ছে যে বাংলাদেশকে ঋণ দেওয়ার যেই ইয়েটা স্ট্যান্ডার্ডটা, তার নিচে আমরা আগের চেয়ে ফল করেছি। অর্থাৎ ঋণও যে ভালো পাবো আমরা, তেমন আশার কোনো আলো নেই। স্ট্যান্ডার্ড অ্যান্ড পোর্স এর রিপোর্ট এসছে, কিছুদিন আগে মুডিজ এর এসেছিল, ফিচ রেটিংস এর এসেছিল, প্রত্যেকটাতেই বাংলাদেশে এই ঋণ মান কমে গেছে। ঋণ মান কমে যাওয়ার অর্থ হচ্ছে আমাদের ঋণ পরিশোধের সক্ষমতা কম, এবং যারা ঋণ দেবেন তারা হয় উচ্চ সুদে ঋণ দেবেন, অথবা যারা হয়তো ঋণ দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন তারা দুবার চিন্তা করবেন বাংলাদেশকে ঋণ দেবেন কি দেবেন না, ইত্যাদি ইত্যাদি। এবং বিদেশি বিনিয়োগ
যেটা অলরেডি নানান কারণে কম ছিল সেটা আরও কমে যাবে, কারণ এতদিন তো ছিল গ্যাসের সংকট, এতদিন ছিল বিদ্যুতের সংকট, এখন সেই সঙ্গে যুক্ত হয়েছে সিভিয়ার পলিটিক্যাল আনরেস্ট, এবং এতটাই আনরেস্ট যে দেশে কারফিউ চলছে, সেনা মোতায়েন করা হয়েছে। এই সার্বিক বিবেচনায় অর্থনীতি খাদের কিনারে ছিল। আমি অর্থনীতিবিদ নই, আমার পক্ষে মন্তব্য করাও কঠিন, তবে আমি একেবারে সাদা চোখে সাদা ভাষায় যেটা বুঝি সেটা হচ্ছে খাদের কিনারে থেকে অলমোস্ট খাদে পড়ে যাওয়ার মতন অবস্থা। এবং ছোট ছোট যে এই ব্যবসাগুলো ছিল, এসএমই খাত যেটা ছিল, সেটাও ধসের মুখে। এবং আমাদের ইন্টারনেট কানেকশন দীর্ঘ সময় বন্ধ ছিল, 5-6 দিন বন্ধ ছিল। এখনো যে ইন্টারনেট কানেকশন সেটাও খুবই স্লো, আমাদের ভিপিএন টিপিএন দিয়ে কোনোভাবে ম্যানেজ করতে হচ্ছে। সুতরাং এইরকম পরিস্থিতিতে বিনিয়োগ বলেন কিংবা আমদানি রপ্তানি যেটাই বলেন না কেন, সেটা হুমকির মুখে। এবং ব্যাংকও দীর্ঘ সময় বন্ধ ছিল, ব্যাংকিং চ্যানেলও বন্ধ ছিল, সেই কারণেও কিন্তু অনেকে চাইলেও রেমিটেন্স বাংলাদেশে পাঠাতে পারেন নাই। একে তো পলিটিক্যাল আনরেস্ট, সেকেন্ডলি এই আনরেস্টকে বল প্রয়োগের মাধ্যমে, উপর্যুপরি বল প্রয়োগের মাধ্যমে দমনের চেষ্টা, বাংলাদেশে কারফিউ জারি এবং সেনা মোতায়েন, সেই সঙ্গে অর্থনৈতিক ধস, এই সকল কিছু একটা বিষয় ইন্ডিকেট করে। আওয়ামী লীগ যদি মনেও করে 16 কোটি মানুষকে হত্যা করে সে ক্ষমতায় থাকবে, সেটা বোধ করি সম্ভব হবে না। এই আন্দোলন এবং সেই সঙ্গে অর্থনীতির ধাক্কা আওয়ামী লীগের পক্ষে সামাল দেয়া অসম্ভব বলে মনে করি। দর্শক, আপনারা দেখলেন পুলিশ কীভাবে লাঠিচার্জ করতেছে, এবং বিশেষ করে ছাত্রীরা কিন্তু মাঠ থেকে উঠতে চাচ্ছে না। বরিশালে ছাত্রীকে জোর করে মাঠ থেকে ওঠানো হচ্ছে। এত দমন নিপীড়নের পরেও ছাত্রীদের এই দুঃসাহস, বোঝা যাচ্ছে যে এই ছাত্ররা হয়তো বা কোনো ইতিহাস করবে। দর্শক, আরেকটা ভিডিও দেখেছেন যে পুলিশ যখন গাড়ি দিয়ে গ্রেফতার করে নিয়ে যাচ্ছিল, পুলিশের সামনে, গাড়ির সামনে ছাত্রীরা দাঁড়িয়েছে, তারা নিয়ে যেতে দেবে না। এই সাহস আমি আর বাংলাদেশে আমি কখনো দেখি নাই। বাংলাদেশের ইতিহাসে হয়তোবা এরকম হয় না, একমাত্র বাংলাদেশ জাতি পারে তারা এরকম সাহস দেখাতে, তারা পারে গুলির সামনে তারা দাঁড়িয়ে যেতে। হয়তোবা এই ছাত্রদের মাধ্যমে ইনশাআল্লাহ কিছু একটা ঘটবে, যেটা এদেশের